সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। আমরা গতদিন কোণ পরিমাপের পদ্ধতি হিসাবে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা বৃত্তীয় পদ্ধতি রিলেটেড বেশ কয়েকটা প্রমাণ দেখেছিলাম এবং পরবর্তীতে আমরা বৃত্তকলা এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা এই যে থিওরিগুলো গত লেকচারে পড়েছিলাম সেগুলোর ভিত্তিতে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব এবং এরপরে আমরা 6.2 যেটা কিনা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত মেইনলি, ওইটা হচ্ছে গিয়ে মেইনলি ত্রিকোণমিতিক অনুপাত, ওখানে আমরা দেখতে পারবো। ওখানকার হচ্ছে গিয়ে কিছু ম্যাথ আমরা দেখবো আজকে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা গতদিন যে থিওরিগুলো দেখেছিলাম সেখান থেকে আমাদের প্রথম এক্সাম্পল 1, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুইটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় π/90। কোণগুলির পরিমাপকে রেডিয়ানে নির্ণয় করো। তো এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো এখন আমরা প্রথমত দেখতে যাচ্ছি যে কোণগুলি যদি সমান্তর প্রগমনভুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আর বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় π/9। তো এই কোণগুলোর পরিমাপ তোমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা যে কাজটা করব, প্রথমত আমরা জানি একটি ত্রিভুজের যেহেতু কয়টা কোণ থাকে, তিনটা কোণ থাকে, এবং একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই হয়ে থাকে, পাই রেডিয়ান হয়ে থাকে। তো সেই সম্পর্ক থেকে আমরা একটা কিছু নির্ণয় করার চেষ্টা করব। তবে তার আগে সমান্তর প্রগমনভুক্ত জিনিসটা আমি এর আগেও আলোচনা করেছিলাম বহুপদীতে। তো সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সংখ্যার যোগফল আকারে তুমি সেগুলোকে প্রকাশ করতে পারবে, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সংখ্যার ডিফারেন্স হিসেবে তিনটা পদ থাকবে। তো প্রথম পদটা যদি আলফা হয় তাহলে পরের পদটা হবে আলফা প্লাস বিটা, তারপরেরটা হবে আলফা প্লাস 2 বিটা, এরকম ভাবে যাবে। অথবা তুমি যদি একটু আগের থেকে শুরু করো, অর্থাৎ আলফার আগের থেকে শুরু করতে চাও, লাইক দিস। যদি তুমি আলফার আগের থেকে শুরু করতে চাও, মনে করো আলফা আমাদের মেইন টার্মটা, এর আগে এর থেকে কিছু পরিমাণ বাদ দিব, মনে করলাম এন পরিমাণ বাদ দিলাম, এবং এর পরেরটা হবে এন পরিমাণ যোগ। তাহলে এই তিনটা হচ্ছে কিন্তু সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। তো এই জিনিসটা আমি তোমাদেরকে ডিটেলসে বহুপদীতে পড়িয়েছিলাম। তো এখানে আমাদের এই থিওরিটা একটু কাজে লাগবে। তো চলো আমরা আমাদের সমাধানের দিকে আগাই। আমরা মনে করি আমাদের যে কোণগুলো সেগুলো যেহেতু হচ্ছে তোমার রেডিয়ানে, এই জন্য হচ্ছে আমরা কি করব, প্রথমে ধরে নিলাম আমাদের কোণগুলো হচ্ছে আলফা মাইনাস বিটা রেডিয়ান, পরেরটা ধরে নিলাম হচ্ছে আলফা রেডিয়ান, এবং পরেরটা ধরে নিলাম আলফা প্লাস বিটা রেডিয়ান। এখানে যে বিটা সেটা হচ্ছে কি এখানে এন এর মতো কাজ করছে আর কি। তুমি দেখো, প্রথমত যদি তুমি আলফা মাইনাস বিটা থেকে যদি বিটাকে তুমি বিটা যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে তুমি আলফা পাও, আবার আলফার সাথে যদি বিটা পাও তাহলে 3 নাম্বারটা পেয়ে যাও। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে, তিনটা কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, সো সেই অনুসারে আমরা বলতে পারি যে যেহেতু ত্রিভুজের তিন কোণটির সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা পাই রেডিয়ানের সমান, সুতরাং আলফা মাইনাস বিটা রেডিয়ান প্লাস আলফা রেডিয়ান প্লাস আলফা প্লাস বিটা রেডিয়ান, তিনটার মানে একসাথে হবে হচ্ছে পাই রেডিয়ানের সমান। তো এবার আমরা একটু খেয়াল করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিটা রেডিয়ান এবং বিটা রেডিয়ান দুটো কিন্তু কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি থাকে আলফা আলফা আর আলফা থাকে, তিনটা আলফা থাকে। সো আলফা 3 আলফা ইকুয়াল টু পাই আমরা লিখতে পারি। সো আমরা বলতে পারি আমাদের যে আলফা সেটার মান হচ্ছে গিয়ে π/3। কিন্তু আমাদের কোণ স্পেসিফিকলি নির্ণয় করার জন্য আমাদেরকে কিন্তু বিটার মানটাও নির্ণয় করতে হবে। কিন্তু যেহেতু বিটার মান আমাদের এখান থেকে ডিরেক্ট বের হয় না, তাই আমাদেরকে প্রশ্নের দিকে তাকাতে হবে। খেয়াল করি, এখানে বলা আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুইটিকে যথাক্রমে রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় π/90। এই কথাটার মাধ্যমে আমরা বিটা এর মান নির্ণয় করতে চাই। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্ষুদ্রতম কোণ, সেই ক্ষুদ্রতম কোণটা হচ্ছে আলফা মাইনাস বিটা রেডিয়ান, অ্যান্ড দ্যাট ইজ আলফা মাইনাস বিটা রেডিয়ানকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে কনভার্সনটা একটু দেখো তোমরা এখানে। আমরা জানি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু হয় হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, রাইট? সো আমরা যদি হচ্ছে 1 রেডিয়ান লিখতে চাই, 1 রেডিয়ান হয়ে যায় হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই হয়ে যায়। এবার যদি আমি সামথিং কোন একটা কিছু রেডিয়ান যদি আমি নিতে চাই, সেই রেডিয়ানটা ইকুয়াল টু হয়ে যাবে সামথিং ওই রেডিয়ান ইন্টু এর সাথে যদি আমরা 180 ডিভাইড বাই পাই গুণ করি তাহলে সেটা ডিগ্রিতে রিপ্রেজেন্ট হয়ে যায়। সো এটা একটা শর্টকাট যে তুমি কোন একটা রেডিয়ান মানকে যদি 180 বাই পাই দিয়ে যদি গুণ করো তাহলে সেটা কি হয়ে যায়, সেটা ডিগ্রিতে রিপ্রেজেন্ট হয়ে যায়। তো এবার আমরা হচ্ছে এখন শর্তানুসারে আমরা যেটা দেখব, আমাদের হচ্ছে
বলা আছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ানে প্রকাশ করলে, রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত পাওয়া যায় π/90। যেহেতু ক্ষুদ্রটাকে রেডিয়ানে প্রকাশ করে, ক্ষুদ্রটাকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা ক্ষুদ্র কোণটাকে ডিগ্রিতে রিপ্রেজেন্ট করে নিলাম। যেহেতু বড়টাকে বলেছে কি রেডিয়ানই রাখতে, সেই জন্য আমরা বড়টাকে কোনো চেঞ্জ করলাম না। সো শর্ত অনুসারে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইজ টু আলফা মাইনাস বিটা অ্যান্ড দ্যাট ইজ এটা ইকুয়াল টু π/90। এখন যেহেতু তুমি অলরেডি আলফা এর মান জানো, সো তুমি কিন্তু এখান থেকে আলফা এর মানটা বসাতে পারবে। জাস্ট হচ্ছে এই সমীকরণটা সলভ করে তোমার কাজ হচ্ছে বিটা এর মান নির্ণয় করা। সো তুমি ফাইনালি পাচ্ছ আলফা প্লাস বিটা ইন্টু পাই ডিভাইডেড বাই 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাই। তো এবার আমরা হচ্ছে পাই আর পাই কেটে দিতে পারি, আর যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 ইন্টু আলফা মাইনাস বিটা। এবার জাস্ট নর্মালি আমরা যদি ইকুয়েশনটাকে একটু সলভ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিটা এর মান পাই এখান থেকে π/9 এর সমান পাই। আমরা দেখি এখান থেকে বিটা এর মান π/9 এর সমান পাই কিনা। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি 3 বিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 বিটা ইকুয়াল টু আলফা। যেহেতু এখানে তোমার এই 2 বিটা -2 বিটাটা যদি এপাশে চলে যায় তাহলে 3 বিটা হবে, আর 2 আলফা থেকে আলফা চলে গেলে শুধুমাত্র আলফা থাকবে, অ্যান্ড দ্যাট ইজ বিটা ইকুয়াল 3 বিটা ইকুয়াল টু π/3 হবে। তবে আলটিমেটলি আমি যদি এখান থেকে বিটা এর মানটা নির্ণয় করতে চাই, বিটা এর মানটা কিন্তু হবে কত? বিটা এর মানটা এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি বিটা ইকুয়াল টু π/9। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে হচ্ছে বিটা এর মানটা একটু স্পেসিফিক ভাবে লিখে দিতে হবে π/9, আর আলফা এর মানটা হচ্ছে গিয়ে π/3। সো এই জিনিসটা একটু এখানে একটু ভুল এসেছে। বিটা এর মানটা হবে π/9 এবং আলফা এর মানটা হবে π/3, যেহেতু অলরেডি আমরা আলফা এর মানটা জানি। তো এখন আমাদেরকে কি বলছে, কোনগুলোকে রেডিয়ানে পরিমাণ করতে বলছে। তাহলে এখানে আলফা এবং বিটা মান বসিয়ে দিলে কিন্তু কোনটাকে রেডিয়ানে পরিমাপ হয়ে যাবে। সো আমি যদি এখানে এই আলফা এবং বিটা এর মান, আলফা এবং বিটা এর মান যদি বসিয়ে দিই তাহলে পরপর তিনটা কোণ পেয়ে যাব। একটা হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 9, একটা হচ্ছে পাই রেডিয়ান বাই 9, আর একটা হচ্ছে 4 পাই রেডিয়ান বাই 9। তা আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব, এক্সাম্পল 2, যেটা হচ্ছে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি আবারও পড়ছি, একটি বৃত্তচাপ যেটার ব্যাসার্ধ কত, যেটা ব্যাসার্ধ হচ্ছে 30 মিটার এবং সেটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করে, সেই কোণটা থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। এবার বলছে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং বৃত্তচাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু একটা আদর্শ ম্যাথ বলতে এই অধ্যায়ের এই যে থিওরিগুলো আমরা জানি, সেই থিওরিগুলোকে কিন্তু সবগুলো থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এই জন্য এই টাইপের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সাধারণত 6 চ্যাপ্টার থেকে খুব বেশি একটা প্রশ্ন করা হয় না, বাট তারপরও মাঝে মধ্যে দিয়ে দেয়। তো যেটাই হোক না কেন আমাদের যেহেতু প্রিপারেশন নিতেই হবে, সো এই জন্য আমরা হচ্ছে কি এই টাইপের ম্যাথগুলোতে একটু বেশি গুরুত্ব দিব। তোমাদের হচ্ছে অনেকগুলো বইয়ে দেখবা এরকম কিছু ম্যাথ আছে যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, বা ঘড়ির 2 কাঁটার মধ্যকার বৃত্তচাপের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, বা এরকম কিছু টাইপের ম্যাথ থাকে। ওগুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং আমি কয়েকটা এক্সারসাইজও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো এটা আমার সমাধান করার দিকে আগাই। যেহেতু আমরা জানি আমাদের যে এখানে 60 ডিগ্রি কোণ যেটা রয়েছে সেটাকে হচ্ছে আমাদেরকে রেডিয়ানে নিতে হবে। কেন রেডিয়ানে নিতে হবে? কারণ খেয়াল করি বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা যেটা করব, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা নামে একটা সূত্র আমরা পড়েছিলাম, যেখানে আরটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ এবং থিটাটা হচ্ছে গিয়ে কেন্দ্রে উৎপন্ন কোণ। কিন্তু এই যে কোণটা, এই কোণটা কিসে ছিল? এই কোণটা মাস্ট বি ইন রেডিয়ান ইউনিট। তাহলে এটা অবশ্যই কিসে থাকতে হবে? রেডিয়ান ইউনিটে থাকতে হবে। যেহেতু আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রিতে দেওয়া আছে, সেই জন্য এটা আমরা কি করব, রেডিয়ানে কনভার্ট করে ফেলবো। এবং রেডিয়ানে কনভার্ট করার উপায় হচ্ছে গিয়ে π/180 দিয়ে গুণ করা। আর রেডিয়ান থেকে তোমার হচ্ছে গিয়ে ডিগ্রিতে কনভার্ট করার উপায় হচ্ছে 180/π দিয়ে বা গুণ করে দেওয়া। সো আমরা এখান থেকে 60 ডিগ্রি যদি পাই রেডিয়ানে যদি কনভার্ট করি তাহলে আমরা পাই π/3 রেডিয়ান। তো এবার আমি এগুলো মুছে দিচ্ছি। এবার আমরা যে কাজটা করবো, আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য এস, তো এস ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটা রেডিয়ানে পরিমাপ করা হয়। এবার নিম্ন চাপের দৈর্ঘ্য যেটা আমরা জানি, আর এর মান যেহেতু 30 মিটার, সো আর এর মান আমরা বসিয়ে দিলাম, এবং থিটার মান যেহেতু হচ্ছে π/3, এই জন্য π/3 বসে গেল। এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা জিনিস তোমাদেরকে অনেকের আসলে ভুল হয়ে যায়, সেটা হচ্ছে অনেকে কি করো এই পায়ের জায়গায় আবার কি কি বসো, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসায় ফেলো। আসলে না, এখানে তোমার যেহেতু রেডিয়ানটা থেকে আমরা এটা মিটার এককে প্রকাশ করতেছি, সেজন্য এখানে পায়ের মানটা বসাতে হবে গিয়ে 3.1416। তার মানে আমরা দেখো, আমরা কোনটাকে যেহেতু চাপের দৈর্ঘ্যের মাধ্যমে প্রকাশ করতেছি, এই জন্য আর কোন 180 ডিগ্রি না লিখে আমরা হচ্ছে মানে লিখবো 3.1416। সো এখানে যদি আমরা গুণ ভাগ করি তাহলে সেক্ষেত্রে 31.42 মিটার আমরা উত্তর পাওয়ার কথা। তো এবার আমরা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। সেম বৃত্তকলার ক্ষেত্রফল ছিল 1/2 r² থিটা, যেটা আমি গত লেকচারের লাস্ট থিওরিটা ছিল এটাই, যে কোন একটি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে যে কোণ তৈরি করবে সেটা ইন্টু যে ব্যাসার্ধ তার বর্গের গুণফলের অর্ধেক।
সো এবার আমরা এখানে আর এর মানও জানি, থিটার মানও জানি, সেগুলো আমরা নির্ণয়ে বসিয়ে দিব। সো এখানে হচ্ছে এখানে একটু আবার একটা জিনিস ভুল এসেছে, সেটা হচ্ছে যে এখানে স্কোয়ার হবে 30 স্কোয়ার, যেহেতু আর এর স্কোয়ার। তো পরবর্তীতে যদি এটাকে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস পাবো, সেটা হচ্ছে গিয়ে 471.24 বর্গমিটার। তো এরকম কয়েকটা জিনিস হচ্ছে আমরা একটু দেখবো, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা এক্সারসাইজ দিব। তো এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। তো প্রথম ম্যাথটা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলি যথাক্রমে এক্স ডিগ্রি, 25 ডিগ্রি এবং 11 পাই ডিভাইড বাই 36 রেডিয়ান যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করো। 2 নম্বর ম্যাথটা হচ্ছে গিয়ে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগে পরিভ্রমণ করে 15 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। ওকে, তো ওই বৃত্তচাপ কেন্দ্রে 5 পাই বাই 12 কোণ উৎপন্ন করে, তবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ, ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে করলেই হয়ে যাবে। এবার 3 নম্বর ম্যাথটা হচ্ছে একটি গাড়ি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 60 মিটার হয় তবে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তো এখানে যে জিনিসটা তোমাদেরকে করতে হবে, যেহেতু হচ্ছে প্রতি সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, সো আমাদের টাইমটা কিন্তু দেয়া আছে। তো এই বৃত্তচাপটা আমাদের নির্ণয় করতে হবে। তো বৃত্তচাপটা আমাদের হচ্ছে মনে করলাম আমরা বৃত্তচাপটা হচ্ছে ধরে নিলাম আমরা হচ্ছে এস, এবং আমাদের কোণ দেয়া আছে থিটা, এবং আমাদের ব্যাস দেওয়া আছে। সো ব্যাস থেকে আমরা কি পাবো, আমরা ব্যাসার্ধ পাবো আর। সো আমরা এস ইকুয়াল টু আর থিটা এর মাধ্যমে কিন্তু আমরা এস এর মানটা পেয়ে যাব। আর যেহেতু গতিবেগ নির্ণয় করতে বলছে, তো গতিবেগ মানে কি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তো যেহেতু তোমার এস এর মান তুমি এখান থেকে ইনপুট দিবা, আর এখান থেকে টি এর যে মানটা, অর্থাৎ সময় যেহেতু প্রতি সেকেন্ড দেয়া আছে, তার মানে এটা অলরেডি বেগের মতো করে দেয়াই আছে। সো 1 সেকেন্ড হবে এখানে, শেষ, দ্যাটস ইট। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের অর্থাৎ 6.1 এর কিছু ম্যাথ। তো এবার আমরা 6.2, যেখানে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা মূলত কাজ করি, সেখানটায় আমরা চলে যাব। তো আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি লাইক দিস, এ বি সি একটা ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি কোণটাকে আমরা থিটা দিয়ে ডিফাইন করলাম। তো থিটার যে বিপরীত বাহুটা থাকবে লাইক এ বি, আমরা যেটাকে থিটা হিসেবে ডিফাইন করব তার বিপরীত বাহুটা হবে হচ্ছে গিয়ে লম্ব, তার সাথে সংলগ্ন বাহুটা হবে হচ্ছে গিয়ে, সংলগ্ন বাহু দুইটার মধ্যে যেটা ছোট সেটা হবে ভূমি, এবং সব থেকে বড়টা হবে গিয়ে অতিভুজ। অথবা সোজা কথায় বলতে গেলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, কোণের সাথে বাহুটাকে বলা হয় হচ্ছে ভূমি। তো তোমরা এটা 9-10 অলরেডি পড়ে এসেছো এই টাইপের জিনিসগুলো, যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয়, বা এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। তারপর একটু বলা, কারণ হচ্ছে এগুলো দিয়েই তোমাকে হচ্ছে এই চ্যাপ্টারগুলো করতে হবে। সো আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ, সো এবি ডিভাইডেড বাই এসি। কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, সো বিসি ডিভাইডেড বাই এসি। ট্যান থিটা যেহেতু লম্ব বাই ভূমি, এই জন্য এবি ডিভাইডেড বাই বিসি। অনুরূপভাবে কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা অথবা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এই জন্য এসি ডিভাইড বাই এবি। আবার সেক থিটা যেহেতু তোমার হচ্ছে গিয়ে 1 বাই কস থিটা অথবা অতিভুজ বাই ভূমি, এই জন্য অতিভুজ এসি এবং ভূমি বিসি। ট্যান থিটার পরে কট থিটা হচ্ছে গিয়ে 1 বাই ট্যান থিটা অথবা ভূমি বাই লম্ব, যেহেতু ভূমি এখানে বিসি তাই বিসি ডিভাইড বাই এবি হচ্ছে লম্ব, সে এবি। তো এটা কিন্তু আমরা করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে বেশ কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। তো চলো ম্যাথ সলভ করা যাক। প্রথমত এক্সাম্পল ওয়ানে আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই ফ্যামিলিয়ার একটা অঙ্ক। কোথায় তোমরা এটা হচ্ছে দেখেছো হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, এই টাইপের কনভার্সন তোমরা খুব বেশি পরিমাণে দেখেছো, যে এইখানে তোমার বলা থাকতো যে এটার ইন্টিগ্রেশন নির্ণয় করার জন্য তুমি ওই ত্রিকোণমিতি থেকে কনভার্ট করে তুমি এই ফরম্যাটে চলে আসতে আর কি। সো দ্যাটস ইট। তো এখন হচ্ছে কি আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমত বাম পক্ষ থেকে সমাধান করার চেষ্টা করব। বাম পক্ষে আমাদের দেয়া আছে √1 মাইনাস সাইন আলফা ডিভাইড বাই 1 প্লাস সাইন আলফা। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে গিয়ে রুট মুক্ত করার জন্য চেষ্টা করি। তো রুট মুক্ত করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিচে যে টার্মটা, সেটাকে হচ্ছে গিয়ে আমরা তার যে অনুপাত অর্থাৎ তার যেটা আছে অর্থাৎ 1 প্লাস সাইন আলফার, সেই 1 প্লাস সাইন আলফার বিপরীতটা দিয়ে হচ্ছে আমরা উপরে নিচে গুণ করি। অর্থাৎ খেয়াল করি 1 প্লাস সাইন আলফার বিপরীত মানে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা। সো এই জন্য 1 মাইনাস সাইন আলফা দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করব। তো এবার একটু খেয়াল করি, আমরা আমরা উপরে পাই 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। তো দুটাকে যদি একসাথে গুণন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই 1 মাইনাস সাইন আলফা এর হোল স্কোয়ার। আর নিচে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন আলফা এবং 1 মাইনাস সাইন আলফা, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল। তো এবার খেয়াল করি, আমরা উপরে হচ্ছে আমরা 1 মাইনাস সাইন আলফা এর হোল স্কোয়ার ঠিকই রাখবো, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা কস স্কোয়ার আলফা লিখতে পারি। তো পরবর্তীতে হচ্ছে আমরা উপরে স্কোয়ার রুট কাটা গেলে 1 মাইনাস সাইন আলফা থাকে, আর নিচে তোমার কস আলফা থাকে। সো সব মিলিয়ে এটাকে যদি একটু আমরা আলাদা আলাদা করে ভাগ দিয়ে লিখি তাহলে আমরা পাবো সেক আলফা মাইনাস ট্যান আলফা। খুবই সহজ ম্যাথ ছিল এটা।
এরপরে হচ্ছে আমরা এক্সাম্পল 2 দেখব। এক্সাম্পল 2 তে বলা আছে যে cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস sin টু দি পাওয়ার 6 আলফা ইকুয়াল টু 1 মাইনাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। কম্পারেটিভলি এই ম্যাথটা একটু তুলনামূলকভাবে কঠিন, কারণ আমরা জানি যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, বাট sin টু দি পাওয়ার 6 আলফা বা cos টু দি পাওয়ার 6 আলফা এরকম কোনো ডিরেক্ট সূত্র কিন্তু আমাদের জানা নেই। তো চলো এটাকে আমরা সলভ করতে চাই, সলভ করি আমরা। বাম পক্ষ হিসেবে আমরা উঠিয়ে নিলাম cos টু দি পাওয়ার 6 আলফা এবং sin টু দি পাওয়ার 6 আলফা কে। তো এরপরে আমরা যেটা করব, আমরা এখানে cos স্কয়ার আলফা এই টু দি পাওয়ার 6 টাকে আমরা স্কয়ার এবং কিউব হিসেবে ভাঙবো, এখানে sin টু দি পাওয়ার 6 আলফাকেও স্কয়ার আর কিউব হিসেবে ভাঙবো। এবার আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, আমরা কিন্তু এখানে কি করতে পারি, আমরা এখানে হচ্ছে এটাকে সূত্র করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করতে পারি। তো যদি হচ্ছে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করি, তাহলে আমরা পাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো ফাইনালি আমরা এখানে cos স্কয়ার থিটা বা cos স্কয়ার আলফা এবং sin স্কয়ার আলফার জায়গায় যদি 1 বসাই এবং এখানে cos স্কয়ার আলফা এবং sin স্কয়ার আলফার জায়গায় যদি 1 বসাই, তাহলে আমরা যে জিনিসটা পাই 1 মাইনাস, যেহেতু এটা 1 সো 1 কিউব মানে 1, তারপর হচ্ছে 3 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা থেকে গেল, আর এটাও মানে হচ্ছে 1। সো ফাইনালি কিন্তু খুব সহজেই আমরা আমাদের যে দ্বিতীয় ম্যাথটা সেটাকে আমরা সলভ করে ফেলতে পারলাম। সো এবার আমরা এক্সাম্পল 3 দেখব। এক্সাম্পল 3 হচ্ছে প্রমাণ করো 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু কট আলফা প্লাস টেন আলফা। এটাকে প্রমাণ করতে হবে কার সমান, সাইন আলফা ইন্টু কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা। একটু একটু কেমন জানি একটু বিদঘুটে টাইপের একটা চেহারা দেখা যাচ্ছে, কিন্তু যখনই দেখবা তোমার এরকম বিদঘুটে টাইপের চেহারা, তখন দেখবা এখান থেকে অনেক বড় একটা জিনিস এবং এখান থেকে অনেক বড় একটা জিনিস কাটা যায়, বা এখান থেকে একটা বড় জিনিস এখান থেকে একটা বড় জিনিস কাটা যায়, এবং কাটাকাটি গিয়ে খুব সহজ হয়ে যায় ম্যাথটা। তো চলো আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। প্রথমত বামপক্ষ আমাদেরকে তুলতে হবে। বামপক্ষে আমরা পাচ্ছি 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু কট আলফা প্লাস টেন আলফা। যে আমাদের এখানে এবার আমরা কি করতে পারি, এখানে হচ্ছে 1টাকে আমরা লিখবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এটা আসলে করলে লাভটা কি, করলে লাভটা হচ্ছে এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, এটা মিলিয়ে হয়ে যাবে সাইন আলফা আর কস আলফা এর হোল স্কোয়ার হয়ে যাবে। বাট এখানে খেয়াল করো, এখানে কিন্তু সাইন আলফা প্লাস কস আলফা আছে, সো এইটা আর উপরেরটা কিন্তু কাটাকাটি করে দিতে পারবো। দ্যাটস ওয়াই আমরা এটাকে বর্গের সূত্র করে লিখবো। বর্গের সূত্র করে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কয়ার লিখলাম, আর এখানে সাইন আলফা প্লাস কস আলফা লিখলাম। আর এই কট আলফা এবং টেন আলফাকে যেহেতু এখানে সব জায়গায় সাইন আলফা এবং কস আলফাই রয়েছে আমাদের প্রমাণ করার জন্য ডান পাশে, সেই জন্য আমরা কট আলফা টেন আলফাকে সাইন কসের মাধ্যমে কনভার্ট করে নিব। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা এবং টেন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা। আমরা কিন্তু এখান থেকে সাইন আলফা এবং কস আলফাকে কেটে কেটে একটা রাখতে পারবি উপরে, সো আমরা একটা উপরে রেখে দিলাম সাইন আলফা প্লাস কস আলফা আকারে। আর নিচে যদি হচ্ছে আমরা এই দুইটাকে লসাগু করি, তাহলে সাইন আলফা ইন্টু কস আলফা আসে, আর এখান থেকে সাইন আলফা কেটে গিয়ে কস আলফা থাকবে, আর এই কস আলফা আর কস আলফাকে মিলে একসাথে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা হয়ে গেল। জাস্ট নর্মাল আমরা যোগ করলাম একটা ভগ্নাংশকে। তো এবার আমরা উপরে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এটাকে কিন্তু একদম ডিরেক্ট 1 লিখে দিতে পারি। তো আমরা যদি ডেট 1 লিখে দিতে পারি যেহেতু, সো আমরা এটাকে ডেট 1 লিখে দিব। এবারে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমাদের সাইন আলফা এবং কস আলফা যেহেতু 1 বাই হিসেবে নিচে ছিল, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। সেই জন্য এটা উপরে চলে আসলো সাইন আলফা ইন্টু কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের ম্যাথগুলো যদি বিটগুটে টাইপের হয় তাহলে দেখবো উপরে নিচে অনেক বড় একটা জিনিস কাটাকাটি যায়। এখানে খেয়াল করো এই সাইন আলফা প্লাস কস আলফা এবং এখানকার একটা সাইন আলফা প্লাস কস আলফা কেটে গিয়ে অনেক সহজ হয়ে গেল। এবং খেয়াল করো আমাদের এখানে একবার আমরা 1টার বদলে সাইন স্কয়ার প্লাস কস আলফা নিয়েছিলাম, আবার আমরা সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফার বদলে আবার 1 এনেছি। সো এই ধরনের কনভার্সন গুলো কখন কি করতে হবে না করতে হবে, এটা আসলে ওই একটা কথাই বলি, প্র্যাকটিস যত বেশি করবা এগুলো তোমাদের মাথায় ক্যাচ তত বেশি করবে পরীক্ষার হলে। তো এবার আমরা এক্সাম্পল 4-এ যাব। এক্সাম্পল 4টা হচ্ছে প্রমাণ করো 3 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, এটাকে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল কিউব আকারে। তো চলো এটা আমরা করার চেষ্টা করি। প্রথমত আমাদের বাম পক্ষ আমরা নিচ্ছি, সো আমরা পাচ্ছি 3 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে 3 সাইন এটাকে ঠিক রেখে দিব, 3 সাইন থিটা প্লাস কস থিটাকে ঠিক রাখলাম, এবং আমাদের যে বাম দিকের ডান দিকের যে পার্টটা অর্থাৎ 2 এবং পরবর্তীতে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, এখানে আমরা সূত্র করব। এখানে আমরা সূত্র করব হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র করলে আমরা পাই সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা পাই। তো এটা আমরা কেন করলাম, কারণ হচ্ছে গিয়ে তা না হলে আমরা এখান থেকে কিছু কমন নিতে পারি না, দ্যাটস এটা করলাম। আবার তুমি খেয়াল করো এই কাজটা করলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মিলে 1 হয়ে যায়, সো আমাদের একটা টার্ম অনেক ছোট হয়ে যায়। তো এটা আমরা করার চেষ্টা করবো এই জন্য।
তো যেটা অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে 3 sin থিটা প্লাস cos থিটাকে নরমালি রেখে দিলাম। এবার আমরা যে কাজটা করলাম এখানে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাকে 1 লিখলাম, বাকি সব ঠিক থাকলো। তো পরের লাইনে আমরা এখান থেকে sin থিটা প্লাস cos থিটা দেখতে পাচ্ছি এবং এখানেও তোমার sin থিটা প্লাস cos থিটাই দেখতে পাচ্ছি। এই জন্য আমরা যে কাজটা করব sin থিটা প্লাস cos থিটাকে কমন নিব। যদি আমরা কমন নেই তাহলে এদিকে থাকে শুধুমাত্র 3, দেন একটা মাইনাস, দেন 2 এবং পরবর্তীতে থাকে হচ্ছে গিয়ে এই টার্মটা অর্থাৎ 1 মাইনাস sin থিটা cos থিটা থেকে যায়। তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা এটাকে হচ্ছে রেখে দিলাম এবং এখানে যদি আমরা বিয়োগ দিয়ে যদি গুণ দেই তাহলে 3 মাইনাস 2 মিলে 1 হয়ে যাবে। আর এখানে 3 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, সরি এখানকার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে শুধুমাত্র 2 sin থিটা cos থিটা থাকে। এবার আমরা যে কাজটা করব এখানে হচ্ছে আমরা 1 টাকার বদলে হচ্ছে আমরা cos স্কয়ার, এখানে আসলে আলফা হবে, থিটা হবে, আলফা না। এখানে হচ্ছে থিটা হবে, এখানেও থিটা হবে। সো আমরা এখান থেকে হচ্ছে যেটা করব sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে একসাথে আমরা লিখতে পারবো sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার। সো সেই অনুপাতে আমরা যদি লিখি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sin থিটা প্লাস cos থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার। তো তিনটাকে যদি হচ্ছে একসাথে গুণ করি তাহলে কিন্তু আমাদের ডান পক্ষ চলে আসে, অ্যান্ড দ্যাট ইজ sin থিটা প্লাস cos থিটা এর হোল কিউব। তাহলে কিন্তু আমাদের ডান পক্ষটা চলে আসলো। সো আমরা আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী দিন আরো বেশ কয়েকটা এই অধ্যায় থেকে ম্যাথ দেখবো এবং তারপরে আমরা আরেকটা সিকিউ দেখবো এই অধ্যায় থেকে, অর্থাৎ 6.1 এবং 6.2 মিলিয়ে, এবং তারপরে আমরা সপ্তম অধ্যায়ে শিফট করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।